এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব দ্য ইউনিয়ন জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্ট নিয়ে। আলোচনা করার আগে সুপ্রিম কোর্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাবো। যেমন ভারতে অখণ্ড বিচার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা শীর্ষস্থানে রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। স্বাধীন ভারতে সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল 1950 সালের 28 জানুয়ারি। আর বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছেন শরদ অরবিন্দ বোবদে, যিনি সুপ্রিম কোর্টের 47তম প্রধান বিচারপতি। এই তথ্য 2021 সালের 5 জানুয়ারি অনুযায়ী। দেখো এরপর প্রথম প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস উইথ রিগার্ড টু প্রিভেন্টিভ ডিটেনশন ইন ইন্ডিয়া ইজ অর আর কারেক্ট। অর্থাৎ ভারতবর্ষের নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি বা তথ্যগুলি সঠিক। এটা হবে অনলি টু, 2 নম্বরটা সঠিক। দেখো কি আছে, দ্য ডিটেনড পারসন হ্যাজ এ রাইট টু চ্যালেঞ্জ দ্য ডিটেনশন অর্ডার অন দি গ্রাউন্ড দ্যাট হি ওয়াজ অলরেডি ইন জেল ওয়েন দ্য ডিটেনশন অর্ডার ওয়াজ পাসড। অর্থাৎ বন্দি বা আটক ব্যক্তির অধিকার আছে যে আটকের যে আদেশ বা নির্দেশ তার বিপরীতে চ্যালেঞ্জ জানানোর বা তাকে চ্যালেঞ্জ জানানোর কোন গ্রাউন্ডে, কারণ সেই একই অপরাধের জন্য তিনি শাস্তি যদি পেয়ে থাকেন। এটা কোথায় বলা হয়েছে? এটা ভারতীয় সংবিধানের 20(1) ধারায় বলা হয়েছে যে প্রচলিত কোনো আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে কেবলমাত্র সেই আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে। যে অবস্থা ও যে সময়ের ভিত্তিতে কোনো কাজকে অপরাধমূলক বলে গণ্য করা হয়েছে বা দেখানো হয়েছে, সেই সময়ের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দিতে হবে। তার বাইরে নতুন করে আইন প্রণয়ন করে অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না। দেখো এর পরের প্রশ্ন, দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ এক্সিস্ট ইন। অর্থাৎ বিচার বিভাগীয় পুনঃসংস্কারের ধারণা কোথায় রয়েছে? এটার উত্তর হবে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। অর্থাৎ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। বিচার বিভাগীয় পুনঃসংস্কার বলতে বোঝানো হয় সুপ্রিম কোর্ট যখন তার নিজের রায় বা নির্দেশের পুনর্বিবেচনা করে থাকেন। এটা বলে রাখি, এটা ভারতীয় সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকেই গ্রহণ করা হয়েছে। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন পারমিটস দ্য সুপ্রিম কোর্ট টু রিভিউ ইটস ওন জাজমেন্ট টু আর অর্ডার। অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট তার নিজের জাজমেন্ট বা অর্ডারকে রিভিউ করতে পারে? এটার উত্তর হবে আর্টিকেল 137। খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, এটা অনুযায়ী করতে পারে। নেক্সট, হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট। এরপর 5 নম্বরে, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানাইয়া। এরপর হুইচ অফ দি ফলোয়িং আর কারেক্ট। এখানেতে 4টি স্টেটমেন্ট দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তার মধ্যে কোনটি সঠিক? সঠিক হচ্ছে 1, 2 এবং 4। দেখো প্রথম স্টেটমেন্টে কি বলা আছে, সুপ্রিম কোর্ট ক্যান নট ইন্টারফেয়ার উইথ দ্য ডিলিমিটেশন অফ দি কনস্টিটিউশন। অর্থাৎ নির্বাচনী কেন্দ্রের ডিলিমিটেশনের বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো রকম ইন্টারফেয়ার করতে পারে না। 2 নম্বর দাগে কি বলা আছে, সুপ্রিম কোর্ট ক্যান নট কোয়েশ্চেন দ্য ডিটেনশন অর অ্যারেস্ট অফ এ পার্সন or an act if it has been made in accordance with the procedure established by law. অর্থাৎ সুপ্রিম কোর্ট কোনো বন্দি বা গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেন না যদি সেই বন্দি বা গ্রেপ্তারটি আইনের যথাবিহিত পদ্ধতি অনুযায়ী হয়ে থাকে। দেখো এরপর 4 নম্বরটি ঠিক, যেটা দ্য সুপ্রিম কোর্ট ক্যান নট কোয়েশ্চেন দ্য ডিসিশন অফ দি স্পিকার অ্যাজ টু হোয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট। অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে লোকসভা স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারে না। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং আর দ্য পাওয়ার্স অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া।
অর্থাৎ নিম্নলিখিত কোনটি সুপ্রিম কোর্টের ক্ষমতা? এটা হবে 2, 3 এবং 4। কি কি ক্ষমতা আছে? ইট ইজ এ কোর্ট অফ রেকর্ড অ্যান্ড এনজয়েস অল দি পাওয়ার্স অফ সাচ এ কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ডের কাজ করে। 3 নম্বর, দ্য ডিসিশনস অফ দি সুপ্রিম কোর্ট আর এনফোর্সিয়েবল থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ভারতে যেহেতু অখণ্ড বিচার ব্যবস্থা গৃহীত হয়েছে এবং তার শীর্ষস্থানে রয়েছে সুপ্রিম কোর্ট, সেই জন্য সমগ্র ভারতবর্ষে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপর 4 নম্বর, ইট ডিসাইডস দ্য ডিসপিউটস রিগার্ডিং দ্য ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অর দি ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে কোনো বিরোধ দেখা দিলে তার সমাধান করে থাকে সুপ্রিম কোর্ট। এবার বলে দিই 1 নম্বরটা কেন নয় এবং এর সঠিক উত্তরটা কি। ইট অ্যাপয়েন্টস দ্য জাজেস অফ দি হাইকোর্ট। না, এটা ভুল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে না। সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, WBCS প্রিলিমিনারি পরীক্ষাতে বেশ কিছু বছর এসেওছে প্রশ্নটা। এরপর, দ্য লার্জেস্ট কনস্টিটিউশনাল বেঞ্চ অফ 13 জাজ বেঞ্চ ডেলিভার্ড জাজমেন্ট ইন হুইচ অফ দি ফলোয়িং কেস। অর্থাৎ আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের ইতিহাসে সব থেকে বেশি আসন বসেছিল 13 জন বিচারপতিকে নিয়ে। কোন রায়? না, এটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেসে, যেটা হয়েছিল 1973 সালে কেরল সরকার বনাম কেশবানন্দ ভারতী কেস, যার একটি ঐতিহাসিক রায় ছিল পার্লামেন্ট কখনোই ভারতীয় সংবিধানের মূল কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করতে পারবে না। Next, consider the following statements keeping in mind the recent judgment of the Supreme Court of India regarding getting sanction from the government for prosecution of the government official। অর্থাৎ এখানেতে বলেছে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায়গুলো দিয়েছে তার ভিত্তিতে অনুমোদন জানাতে যে যারা সরকারি আধিকারিক দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করার বা তাদের শাস্তি প্রদান করার। এখানে দেখো 3টি স্টেটমেন্ট আছে, যার মধ্যে 1 এবং 3 নম্বরটি সঠিক, সেই দুটিই বলবো। প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে, আন্ডার প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট এনি সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান অ্যাপ্লাই ফর গেটিং স্যাংশন ফ্রম দি গভর্নমেন্ট ফর প্রসিকিউশন অফ দি গভর্নমেন্ট অফিসিয়ালস। অর্থাৎ দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী ভারতবর্ষের যে কোনো নাগরিক দুর্নীতিতে যুক্ত সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন এবং সেই অভিযোগ প্রমাণিত হলে তাকে পদচ্যুত করতে হবে সরকারকে। এবং 3 নম্বরটা সঠিক। দিস কেস ওয়াজ ফাইল্ড বাই জনতা পার্টি চিফ সুব্রমণিয়ান স্বামী সিকিং এ ডিরেকশন টু দ্য প্রাইম মিনিস্টার ফর স্যাংশন টু প্রসিকিউট দ্য দেন টেলিকম মিনিস্টার এ রাজা। এটা বেশ কিছু বছর আগের ঘটনা। 2G স্পেকট্রাম দুর্নীতি নিয়ে তোমরা যারা রেগুলার নিউজ পেপার পড়ো তারা খোঁজ রেখেছিলে। সেই 2G স্পেকট্রামে এ রাজা তৎকালীন টেলিকম মন্ত্রী যুক্ত হয়ে পড়েছিলেন। এটা নিয়ে কেস করেছিলেন জনতা পার্টির প্রধান সুব্রমণিয়ান স্বামী এবং তিনি প্রধানমন্ত্রীকে তাকে পদচ্যুত করার নির্দেশ করেছিলেন। এরপর দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভারতের সুপ্রিম কোর্টের মোট 4টি জুরিসডিকশন বা এলাকা রয়েছে, যার মধ্যে কোনটি সঠিকভাবে ম্যাচ করেছে, এটা প্রশ্ন, যেটা এনডিএ 2012 সালে এসেছিল। দেখো এখানে 4টি সঠিক হবে। অরিজিনাল jurisdiction settles disputes between the union and states and among states। সুপ্রিম কোর্টের প্রধান এলাকা মূল এলাকাতে কি রয়েছে? কেন্দ্র এবং রাজ্য, এবং এক রাজ্যের সাথে একাধিক রাজ্যের বিরোধ দেখা দিলে তার সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে, এটা সঠিক। 2 নম্বর, অ্যাপিলেট জুরিসডিকশন ট্রাইজ অ্যাপিলস ফ্রম লোয়ার কোর্টস ইন সিভিল, ক্রিমিনাল অ্যান্ড কনস্টিটিউশনাল কেসেস। অর্থাৎ আপিল এলাকা হিসাবে নিম্নতর যে আদালতগুলো রয়েছে সেই আদালত থেকে সুপ্রিম কোর্ট সিভিল, ক্রিমিনাল এবং কনস্টিটিউশনাল কেসগুলোকে নিজের হাতে তুলে নিতে পারে। এবং অ্যাডভাইজারি জুরিসডিকশন অ্যাডভাইজেস দ্য প্রেসিডেন্ট অন ম্যাটার্স অফ পাবলিক ইম্পর্টেন্স অ্যান্ড ল। এবং এই পরামর্শদান এলাকার মাধ্যমে রাষ্ট্রপতি আইনগত কোনো প্রশ্নে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ চাইতে পারেন।
এবারের আর্টিকেলগুলো বলে দিই। অরিজিনাল জুরিসডিকশন নিয়ে বলা হয়েছে সংবিধানের 131 নম্বর ধারায়। অ্যাপিলেট জুরিসডিকশন নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের 132 থেকে 134 নম্বর ধারায়, এবং অ্যাডভাইজারি জুরিসডিকশন নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের 143 নম্বর ধারায়। এরপর দেখো, হোয়েন দেয়ার ইজ এ ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট অ্যাট দি সেম টাইম, দ্য অফিস ইজ হেল্ড টেম্পোরারিলি বাই। অর্থাৎ যদি এমন কোনো সময় আসে যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের পদই শূন্য থাকে, তখন সেটি কে পরিচালনা করবেন? এটার উত্তর হবে দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।